61-তে জীবনের ইতি টানলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ। তার প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সাথেই আছি আমি শাহরিন জেবিন। সঙ্গীতের আরও এক নক্ষত্রের পতন, চলে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। বাংলাদেশ সময় আজ সকাল 6টা 50 আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইলস ব্যান্ডের এই ভোকাল। শাফিন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সঙ্গীতাঙ্গনে। সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যু শিরোনামে এক অভিমানী রাজকুমার। জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ, সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। কথা ছিল 20 জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান, কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের 2 দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল 6টা 50 না ফেরার দেশে পাড়ি জমান শাফিন আহমেদ। 1961 সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ। 1977 সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু। 79-তে যুক্ত হন মাইলসে। দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময়। মাইলস করার 3 দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান্ড করেন শাফিন। পরে নাম বদলে ভয়েস অব মাইলস নামে মঞ্চ মাতান এই শিল্পী। গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ। জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন, যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার। শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন তো বটেই, শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস। শিল্পী যদিও নেই, তবু আছে তার সৃষ্টি, যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ। অনেক দূরের দেশে। নাজমুল আলম রানা, চ্যানেল 24। কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি। সবার কাছে যিনি শাফিন আহমেদ নামে পরিচিত, তার প্রথম পারিবারিক নাম কি? কাজী নজরুল ইসলামের সাথে মা বাবার সখ্যতা থাকলেও নিজেকে কেন প্রতিষ্ঠিত করলেন রক মিউজিকে? মাইলস ব্যান্ডের আগে কোন ব্যান্ডে ছিলেন তিনি? রাজনীতি নিয়েই বা কেমন ভাবনা ছিল তার? মৃত্যুর আগে চ্যানেল 24-এর অনুষ্ঠান মুক্তমঞ্চে এমন সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাফিন আহমেদ। মনোজিৎ দাশগুপ্ত বা মুনা, এই নামটা কি আপনার পরিচিত নাকি? ভারতে থাকাকালীন অবস্থায় হিন্দু আইডেন্টিটিটা বা সম্পূর্ণভাবে যে একজন ভারতীয় নাগরিক, সেটার পরিচিতিটা যেরকম প্রয়োজন ছিল, সেরকম আবার যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম, তখন আবার একটা মুসলিম আইডেন্টিটিটা একইভাবে দেখা গেল খুব জরুরি। ওখানে থাকা অবস্থায় ওখানে স্কুলিংয়ের জন্য স্কুলে যেতে হবে, পড়তে হবে। স্বাভাবিকভাবে কমল দাশগুপ্তের মতো একজন বড় ব্যক্তিত্ব, পুরো উপমহাদেশের শ্রেষ্ঠ বলা যেতে পারে, এরকম ব্যক্তিত্ব সঙ্গীত জগতের, ওনার সন্তান দাশগুপ্ত নামেই পরিচিত হবে, এটাই স্বাভাবিক তখন ওখানে। তারপরে দাশগুপ্ত বললাম, তার প্রথম অংশ তো আসবে বাবা মায়ের দেয়া নাম থেকেই, তো সেখান থেকে মনোজিৎ দাশগুপ্ত। এরপর আমার নিকনেম ছিল মুনা, মানে ফ্যামিলি নেম। সেই নাম কি আছে নাকি এখনো? ডাকে আপনাকে কিছু কিছু জায়গায় আছে। ভাইদের মধ্যে কি আপনাকেই প্রথমে বেছে নিয়েছিলেন ছাত্র হিসেবে সম্ভবত? গিটারেও নাকি সুর তুলে দিয়েছিলেন? গিটার তো তারপর আস্তে আস্তে বড় হলাম যখন, স্কুলের শেষের দিকে, 16-17 বছর বয়স, এরকম একটা টাইমে আব্বা একদিন ঘরে ঢুকে বললেন গিটারটা কিভাবে টিউন করতে হয়। এটা কোনো যন্ত্র ছাড়া বা টিউনার তো ছিল না। তো একটা ইনস্ট্রুমেন্ট যদি হাতে আসে, তো তখন সেটাকে আমরা কিভাবে টিউন করব।
সেই জিনিসটা বেসিকটা যখন শেখালেন অনেক চোখ কান খুলে গেল সাথে সাথে, এবং খুব এম্বারাসড হলাম, কারণ ভাবছিলাম যে এটা তো ওনাদের সাবজেক্ট না, মানে এটা ওয়েস্টার্ন মিউজিক। তো আব্বা তো এইসব যন্ত্র অনেক আগে ব্যবহার করে আসছে। কাজী নজরুল ইসলামের সাথে আপনার বাবা মা দুজনের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তা আপনি সেই দিকে কেন গেলেন না? ওয়েস্টার্ন মিউজিক আপনাকে টানলো কেন? বয়সের সাথে সাথে একটু বড় হওয়া, টিনেজ বয়সে ঢোকার পরে বাসায় কিছু ওয়েস্টার্ন মিউজিক আসতে শুরু করলো। লেড জ্যাপলিন, পিঙ্ক ফ্লয়েড, আচ্ছা, লট অফ বিটলস, অনেক বিটলসের রেকর্ড আসলো, রোলিং স্টোনস, স্যান্টানা, কার্লোস স্যান্টানা। লিরিক্সও পড়ছি, বোঝার চেষ্টা করছি, আর রেকর্ড চলছে, গান গাচ্ছি জোরে, গানে গলা খুলে একেবারে রেকর্ডের সাথে গলা মিলাচ্ছি, পারি কি না পারি। আর রেকর্ডের ইমেজগুলি একটা ওভারঅল স্টাইলিংয়ের উপরে, মানে দেখতে কীরকম হতে পারে, ওই দিকে আকৃষ্ট হলাম। সেই ধরনের কাপড় জামা পরার একটা চেষ্টা, ওই ধরনের একটা লুকস আসার চেষ্টা। বাই দ্যাট টাইম রক মিউজিকের প্রতি প্রচণ্ড আকর্ষণ হয়ে গেছে। মাইলস গঠন করলেন কবে? 79? আমি তার ঠিক পূর্বে জি। আমার প্রথম প্রাতিষ্ঠানিকভাবে বলতে গেলে ব্যান্ড ছিল বারক নামে। আচ্ছা, বারক নামে ব্যান্ড নিয়ে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাজিয়েছি বেশ রেগুলার। সেটা প্রবাবলি 77 আচ্ছা, এই টাইমের। মাইলস গঠন হয় 79-এ। 79-এ মাইলস শুরু হলো। ফরিদ রশিদ আসলো বিদেশ থেকে, এসে মাইলসটা গঠন করলো, এবং গঠন করার কিছুদিনের মধ্যে আমাকে আর হামিনকে ব্যান্ডে নিল। রাজনীতিতেও তো জড়িয়েছিলেন, মেয়র ইলেকশন করেছিলেন, হ্যাঁ। এখনো কি আগ্রহ আছে নাকি রাজনীতিতে? বা কি সক্রিয়ভাবে ভাবছেন? না, আচ্ছা, কারণ রাজনীতির অঙ্গনটা অনেক পরিবর্তন। যাই হোক, পরিবেশটা সুষ্ঠু হলে নিশ্চয়ই আগ্রহ আছে তাহলে আবার। করা যেতে পারে আবার। 4.5 দশকের সঙ্গীত ক্যারিয়ারের ইতি টেনে না ফেরার দেশে শাফিন আহমেদ। তার এই হঠাৎ প্রস্থান সহকর্মী, অগ্রজ, অনুজদের করেছে বাকরুদ্ধ। প্রিয় শিল্পীকে নিয়ে স্মৃতিচারণে নানা গল্প বললেন নকিব খান, শুভ্রদেব, পাপ্পা মজুমদার, লতিফুল ইসলাম শিবলীরা। এই যে এন্টারটেইনাররা যারা এই যে দীর্ঘদিন ধরে একটা জাতিকে, একটা নেশনকে এন্টারটেইন করে গেছে, আমরা আসলে তাদের বাইরে থেকে সুন্দর চেহারাটাই দেখি, হাসি খুশি চেহারাটাই দেখি, ভিতরে ভিতরে যে আসলে কে কীভাবে ক্ষয়ে যাচ্ছে আমরা আসলে এই খবরটা জানি না। ওনারা যে সময় মিউজিক নিয়ে স্ট্রাগল করছে, তখন ব্যান্ড মিউজিককে অপসংস্কৃতি বলা হতো। সেই অপসংস্কৃতির ভিতর দিয়ে মাইলসকে এই দেশের একটা অন্যতম জনপ্রিয় ব্যান্ডকে পরিণত করার একটা বড় ভূমিকা আছে শাফিন ভাইয়ের। শাফিন ভাইয়ের একটা পুরো অ্যালবাম ছিল, নাম পাগলা ঘন্টি। সেই অ্যালবামের খুব বেশিরভাগ গানই আমার লেখা, প্রায় 10টার মতো গান আমার লেখা ছিল। তারপরে ওনার অনেক একসময় মিক্স অ্যালবাম হতো, মিক্স অ্যালবামগুলোর বেশ কিছু গান আমি লিখেছি শাফিন ভাইয়ের। মাইলস, শাফিন ভাই ছাড়া, হামিন, শাফিন, মাইলস ছাড়া আসলে বাংলাদেশের রক মিউজিক ইন্ডাস্ট্রি আসলেই অসম্পূর্ণ। তো তারা আসলে বাংলাদেশের রক মিউজিকের অনেকখানি ওর যে এই ধরনের কোনো অসুস্থতা ছিল, হার্টের প্রবলেম ছিল, কখনো আমি জানতাম না, এবং আমি রিয়েলি শকড আমি যে এটা শোনার পর। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম এবং অনেক কিছু শেয়ার করতাম, বাংলাদেশি মিউজিক নিয়ে, বাংলাদেশি মিউজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে শেয়ার করতাম। বেস গিটার বাজায় গান গাওয়া, এটা কিন্তু খুব কম লোকই বাংলাদেশে আছে করে, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। এবং আমি বলবো যে এত মুন্সিয়ানা খুব কম লোকেরই আছে বা কম্পোজিশনদের আছে বাংলাদেশের কনটেক্সটে যদি বলি। এই ধরনের একটা ক্লোজ ফ্রেন্ড যখন চলে যায়, স্পেশালি মিউজিক ফেডারেটে, সো এটা বলার ভাষা আমার কাছে নাই। আমি আসলে কী বলবো আমি জানি না। গায়কির ব্যাপারটা আমার সাথে মেইনলি ছিল, উনি তো গান গাওয়ার সময় মূলত আসতেন, এবং গায়কির সময় কোনো রকম অনেকটা সময় ধরে সব কিছু কারেকশন করে মানে সুন্দরভাবে ডেলিভারি করে তারপরে যেতেন। যেদিনকে কথা হয় সেদিনও বলছেন যে নতুন কী গান করেছিস, কবে কাজ করবো একসাথে। ইলেকশানে দাঁড়ালেন, তখন সবাই অনেকে অনেক রকম, মানে অনেকে হয়তো পছন্দ করছিলেন না, কেন ইলেকশানে আসলে রাজনীতিতে ওইভাবে আসে না কেউ। তো উনি এসেছিলেন, এবং তোমার মনে আছে কি না জানি না, আমি প্রথম যে শাফিন ভাই দাঁড়িয়েছেন, আমি প্রথম অভিনন্দন জানিয়েছিলাম পোস্ট দিয়ে এবং পত্রিকাতে কথা বলে যে ঠিক আছে, শাফিন ভাই যেটা চাচ্ছেন নিশ্চয়ই উনি নতুন কিছু করতে চাচ্ছেন বলে এটা মনে পড়লো যে, এবং উনি এটা ভোলেননি যে আমি ওনাকে উনি এটা বলতেন যে আমার মনে আছে প্রিন্স,
তুই আমাকেই দিয়েছিলি। হ্যাঁ, ওই তখন ওই ইলেকশানে দাঁড়ানোটা অনেকে নিতে পারছিল না। আমার মনে হয়েছিল একজন শিল্পীর অধিকার আছে তার নিজস্ব কিছু গানের বাইরেও অনেক কিছু করার, তার যদি করতে ভালো লাগে। উনি যে মেয়র ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন। আমাদের অনেক বছরের বন্ধুত্ব, আমি রিয়েলি স্পিচলেস। আমার অনেক কষ্ট হচ্ছে এ কারণে যে আর দেখা হবে না। এটাই ধ্রুব সত্য এবং এটাই সত্যি কথা। বাট শাফিন আহমেদের গান, শাফিন আহমেদের কন্ট্রিবিউশন টু মডার্ন মিউজিক, এবং তার একটা ক্রেজ ছিল, কারণ হি ওয়াজ গুড লুকিং, ইজ গুড লুকিং। এর জন্য আমি মনে করি যে বাংলা গানের যারা শ্রোতা ও দর্শক তারা চিরজীবন শাফিন আহমেদকে মনে রাখবেন। তার আত্মার শান্তি কামনা করছি। আমি মনে করি শাফিন ভাইয়ের গায়কী, মাইলসের কম্পোজিশন, মাইলসের অ্যারেঞ্জমেন্ট, তাদের বাজানো, তাদের স্টাইল, আমি মনে করি আমাদেরকে অনেক কিছু শেখায়, আমরা অনেক কিছু বুঝতে পারি। এবং নতুন যারা আছে তারা যদি একটু পুরো বিষয় গানগুলো নিয়ে একটু রিসার্চ করে, তারা এই গানগুলো নিয়ে তারা যদি একটু ঘাটাঘাটি করে, তারা বুঝতে পারবে যে এর মধ্যে ম্যাজিকগুলো কোথায়। তো হ্যাঁ, আমি মনে করি মাইলসের গান, শাফিন ভাইয়ের গান বাংলা গানের ক্ষেত্রে বহুদিন থাকবে, এটা আমার বিশ্বাস। যে কোনো সেক্টর, একজন শিল্পী তো শুধু তার শিল্পটা না, সামগ্রিকভাবে তার ব্যক্তিত্বটাই কিন্তু তার পুরা শৈল্পিক সৌন্দর্যটা প্রকাশ করে। এবং উনি জানতেন, সেই সময় উনি জানতেন যে প্রেজেন্টেশনও ইম্পর্ট্যান্ট, একজন শিল্পীর স্টাইল সেন্স ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সব মিলিয়ে শাফিন ভাই হয়তো চোখের আড়াল হয়ে গেলেন, সেটা সব মানুষকেই যেতে হবে, কিন্তু শাফিন ভাইয়ের জায়গাটা কেউ নিতে পারবে না। এবং সেই গানগুলো প্রথম প্রেমের মতো, মানে শাফিন ভাই সারা জীবন বেঁচে থাকবেন আমাদের মধ্যে, সারা জীবন। ওপার বাংলায় যখন মহানায়ক সম্মাননা পেলেন নচিকেতা ও রচনা ব্যানার্জি, তখন প্রথমবার কোনো অভিনেতার নামের স্বর্ণমুদ্রা বানানোর ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এদিকে ভারতের 2024 সালের বাজেট নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। দর্শক, এবার এক নজরে দেখব বিনোদনের আপডেটেড কিছু খবর। মহানায়ক উত্তম কুমারের 44তম প্রয়াণ দিবসে মহানায়ক সম্মাননা পেলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও অভিনেত্রী রচনা ব্যানার্জি। বুধবারের সেই আয়োজনে বিশেষ সম্মাননা দেওয়া হয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। প্যারিসের গ্রেভেন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা, যা কোনো অভিনেতার নামে বানানো প্রথম কোনো স্বর্ণমুদ্রা। সদ্যই ভারতের সংসদে উত্থাপিত হয়েছে দেশটির 2024 সালের বাজেট, আর এই বাজেটকে ড্রামা বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। দীর্ঘ বিরতির পর শ্রোতাদের সামনে আসছেন টাইটানিকের মাই হার্ট উইল গো অন খ্যাত গায়িকা সেলিন ডিয়ন। স্টিফ পারসন সিনড্রোম নামক একটি বিরল স্নায়ু রোগের জটিলতাকে আড়ালে রেখে আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। বলিউড প্রেক্ষাগৃহে এই সপ্তাহে মুক্তির তালিকায় আছে মাত্র একটি সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে পলিটিক্যাল ড্রামা ঘরানার যে ছবিটির নাম দ্য ইউপি ফাইলস। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ যোশী। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আছেন মঞ্জরি ফডনিস, মিলিন্দ গুনাজি, আলী আসগরের মতো অভিনয় শিল্পীরা। যেটি পরিচালনা করেছেন নীরজ শাহী। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের দেশ পরিচালনার নানা পদক্ষেপ ঘিরে এগিয়েছে দ্য ইউপি ফাইলস ছবির গল্প। শুক্রবার বলিউডের এক ছবির বিপরীতে হলিউডে মুক্তি পাবে 4 সিনেমা। যে তালিকায় আছে কমেডি, হরর, অ্যাকশনে ভরপুর গল্পের সব মুভি। এই সপ্তাহে হলিউডের দর্শক আগ্রহের কেন্দ্রে আছে মার্বেলের সুপার হিরো মুভি ডেডপুল অ্যান্ড
উলভারেন। কমেডি অ্যাকশনে ভরা সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে আছেন রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান। শন লেভির পরিচালনায় ডেডপুল অ্যান্ড উলভারেন 26 জুলাই আলোর মুখ দেখবে বিশ্বব্যাপী। এদিন আমেরিকার প্রেক্ষাগৃহে কমেডি ঘরানার মুভি নিয়ে হাজির হবেন অস্ট্রেলিয়ান নির্মাতা জোকলিন মোরহাউস। দ্য ফ্যাবুলাস 4 নামের যে ছবিটি এগিয়েছে 4 নারীর গল্পে। একই দিন হলিউডে মুক্তি পাবে কমেডি ঘরানার আরেক সিনেমা ডিডি, যেটি পরিচালনা করেছেন সিয়াং ওয়াং। শুক্রবার হলিউডে মুক্তির তালিকায় আছে ভৌতিক ঘরানার সিনেমাও দ্য বিস্ট উইদিন নামের যে ছবিটি নির্মাণ করেছেন আলেকজান্ডার জেফারেল। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনেই ছিল আজকের মতো। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।